ড্রয়িং রুম জুড়ে তখন হুলস্থুল অবস্থা। ঘড়ির কাঁটা রাত শুয়েছে, বাতাসে যেন একটা অস্থিরতা ভাসছে। জাহানারা বেগমের কণ্ঠস্বর বজ্রপাতের মতো কাঁপিয়ে তুলল ঘরটা। ও আল্লাহ, এসব কি পড়েছিস তোরা? ও আল্লাহ, আমায় তুলে নাও। এইসব পড়ে কখন তোরা বাইরে গেলি? জাহানারা বেগম তার মেয়েদেরকে দেখে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সামনে দাঁড়ানো জারিয়া আর মাহিয়া, মুখ শুকনো কাঠের মতো, চোখ নিচু করে দাঁড়িয়ে আছে। একটাও শব্দ নেই। ওদের ঠোঁটের কোণ কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। মেঝের টাইলসে প্রতিফলিত হচ্ছে তাদের বিব্রত মুখগুলো। ড্রয়িং রুমে উপস্থিত রয়েছে জারিয়া, মাহিয়া, জিনিয়া, খুশবু, নিকোলাই, এমির, আইদিন, জাহানারা বেগম আর নিশাত বেগম। কিন্তু জিনিয়া এসবে পাত্তা দেয় না। সে তো আরো নিশাত বেগমের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, ভালো দিদা, আমার আম্মুকে থামাও, নইলে এই রাতের বেলায় এই আর্সলান মেনশন তৈরি হবে এই খানবাড়িতে। নিশাত বেগম চোখে এক মৃদু হাসি টেনে দিলেন। তার গলায় সেই স্নেহমাখা শান্ত সুর। তোদের সবাইকে কিন্তু দারুণ লাগছে, কিন্তু ছোটটা কোথায়? জিনিয়া যেন হঠাৎ একটু প্রাণ ফিরে পেল। মুখে হালকা হাসি নিয়ে বলল, থ্যাংক ইউ ভালো দিদান, রিদি বড় আঙ্কেলের সঙ্গে আসছে। নিশাত বেগম অজান্তে একটু চিন্তায় পড়ে গেল কথাটা শুনে। সে তার বড় ছেলেকে চেনে। কায়ান পরিবার আর নিজের দুই বন্ধু ছাড়া আর কোনো ব্যাপারেই অনুভূতি দেখায় না। নিশাত বেগম একটু চিন্তা নিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, কায়নের সঙ্গে কেন আসছে রিদি? জিনিয়া মুখে কিছু বলার আগেই চোখে একরাশ বিভ্রান্তি। সত্যি তো, সে নিজেও জানে না কেন কায়ান রিদিয়াকে নিয়ে আসছে। কথাটার মুখে আটকে গেল। এর মধ্যেই জাহানারা বেগম চিৎকার করে বলে উঠল, মেজোটা তো আগেই গোল্লায় গেছে। তোরা দুজন তো বড়, তোরাও কি ওর খাতায় নাম লেখালি? ছোটটাই বা কোথায়? এই বলে জাহানারা বেগম এদিক ওদিক করতে করতে দুহাত দিয়ে মাথা চাপড়াতে চাপড়াতে বলল। ও আল্লাহ, ও আল্লাহ! জাহানারা বেগমের কথা শুনে জিনিয়া কটমট করে তাকিয়ে পড়ল। এই দেখে এমির আর আইদিন হেসে উঠল। ওদের হাসির আওয়াজ জিনিয়ার কানে যেতেই দাঁত মুখ খিচিয়ে তাকালো। এই দৃশ্য দেখে নিকোলাই পাশ থেকে দাঁত কিরমির করে ফিসফিসিয়ে বলে উঠল, তুই ইডিয়েটস, তোদের ভাবি বকা খাচ্ছে আর তোরা হাসছিস। আমার হবু শাশুড়িকে আটকা, নইলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারবো না। এই কথা শোনা মাত্রই এমির আর আইদিন ভ্রু চিয়ে তাকিয়ে পড়ল। এমির একটু ভাব নিয়েই কোমরে হাত দিয়ে বলে উঠল, নিকো ব্রো, আমার নাইসের অলরেডি বিয়ে ঠিক। তুমি কেন আমার সিস্টারকে শাশুড়ি বলেছো? নিকোলাইয়ের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। ঠোঁটের কোণে ধীর হাসি, চোখে এমন এক দৃষ্টি, ঠান্ডা গম্ভীর, অথচ স্পষ্টতই হুমকিময়। সে চোখের দৃষ্টি এমন যে মনে হচ্ছে সামনে দাঁড়ানো মানুষটার হাড় পর্যন্ত পড়ে নিতে পারে। এমির এক ঝটকায় থতমত খেয়ে গেল, গলা শুকিয়ে গেল। তারপর হাসতে হাসতেই বলল, এমিরের কাঁধে হাত রেখে আইদিন একটু দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, ব্লু সুন্দরী বকা খাচ্ছে, আমার বেশ মজাই লাগছে। বাবারে, ওই মেয়ের জন্য আজ আমি প্রায় কানাই হয়ে যাচ্ছিলাম। আইদিনের কথা শুনে নিকোলাই এবার ধীরে মাথা ঘুরিয়ে ওদের দিকে তাকালো। এরপর গম্ভীর গলায় বলে উঠল, আমার শালীদের সঙ্গে নেক্সট টাইম মজা করেছেন, তোদের দুজনের চোখই আমি এক করে দিব। তোমার ওই দূষিত নজর আমার শালীদের থেকে দূর রাখো। আইদিন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, বুঝলি, এমির বউয়ের নামের খোঁজ নেই, এদিকে আবার শালি ছুটিয়ে নিল। এমির নিকোলাই দিকে তাকিয়ে একটু থতমত খেয়ে জবাব দিল, আজ থেকে আমার ভাবি বাদে বাকি তিনজন আমার বেআইন। হ্যাঁ, আমার কপাল, ওই টিকটিকিটা কি আমার বেআইন সাহেবা। যাক বাবা, আঙ্কেলের থেকে তো ভালো। ওই টিকটিকি বাদে বাকি সবাইকে বোনের নজর দেখবো। এমিরের কথা শুনে আইদিন একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে একটু ভাব নিয়ে বলে উঠল, এমু, তুই নিককে এত ভয় পাস কেন রে? আমাকে দেখ, আমি তো ভয় পাই না। আইদিনের কথা কানে আসতেই নিকোলাই বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আইদিন এক রাউন্ড বাজিং হবে নাকি? কথাটা শুনতেই আইদিনের মুখ চুপসে গেল। কারণ তারা যতই স্বাস্থ্যবান হোক না কেন, কায়ানা নিকোলাইয়ের সামনে বক্সিংয়ে দাঁড়ানো মানে নিজেকে অর্ধ মৃত বানানো। তাই এবার আইদিন একটু আমতা করে বলল, আজ থেকে গ্রিন সুন্দর, ও মানে সরি, জারিয়া ভাবি আমার মা সমান ভাবি। আইদিনের কথায় নিকোলাই হালকা হেসে জবাব দিল, আর আমি তোর বাবা সমান বন্ধু। তাদের কথার ফাঁকি কখন যেন নিশাত বেগম জাহানারা বেগমের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এদিকে খুশবুর খুব রাগ লাগছে, কারণ তার জন্য এরা সবাই এখন বকা খাচ্ছে।
নিশাত বেগম জাহানারা বেগমের ঘাড়ে দুহাত রেখে বোঝাতে বোঝাতে বলল, আরে এইসব ড্রেস এখানে কোনো ব্যাপার না, তুই এত চিন্তা করিস না, কিছু হবে না। কিছু হয়েছে কি, ওদের এত গার্ড রয়েছে, ওদের সঙ্গে আর তুই শুধু শুধুই চিন্তা করছিস। এর মধ্যেই খুশবু এসে জাহানারা বেগমকে জড়িয়ে বলে উঠল, আপু, ওদের কিছু বলো না প্লিজ। আমি ওদের এই ড্রেস পরিয়ে জোর করে নিয়ে গিয়েছিলাম, ওদের কোনো দোষ নেই, ওরা মানা করেছিল। তুমি প্লিজ ওদের আর রাগ করো না, যা বলার আমাকে বলো, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু তুমি প্লিজ এবার শান্ত হও। খুশবুর এরকম জোরাজোরি দেখে জাহানারা বেগম নিজেকে একটু সামলে বলে উঠল, সোনারে, আজকাল মানুষের নজর একদম ভালো না। যদি কারো খারাপ নজরে পড়ে যায় আমি কি করে সামলাবো বল? এর মধ্যেই এমির একটু হেসে বলে উঠল, সিস্টার, আমরা থাকতে আমাদের মানে আমাদের নাইসিদের উপরে বাজে নজর দিলে চোখ উপরে ফেলবো না। তুমি কোনো চিন্তা করো না, আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। এমিরের কথা শেষ হতেই নিকোলাই মুখ ঘুরিয়ে মনে মনে বলে উঠল, ঠিকই বলেছে। ও থাকতে আর কারো নজরের দরকার নেই, একই 10 জনের নাম্বার নিয়ে ঘুরে। এমিরের কথার পর আইদিনও বলে উঠল জাহানারা বেগমের উদ্দেশ্যে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আপনার টেনশন করতে হবে না, আমরা আছি তো। নিকোলাই এবার মনে মনে বিড়বিড় করলো, 2 ইডিয়েট নিজেরাই আমার শালিদের হাতে মার খাচ্ছে, আবার বলে দিচ্ছে আছি তো। ওদিকে আইদিনের কথা কানে যেতেই মাহিয়া ঠোঁট কামড়ে মুখ বাঁকালো। চোখ কানা করে বসে আছে, আবার আমাদের দেখবে। নিজেদের এই বদমাইশি নজর দিতে পারে না, আমার বড় বড় লেকচার। ছোট ভাই, কিন্তু আমার ছোট মেয়ে কোথায়? হঠাৎ এমিরের মনে পড়ল রিদিয়া তো তার ভাইয়ের সঙ্গে, এতক্ষণ হয়ে গেল এখনো আসলো না, কোথায় তারা? ঠিক তখনই আইদিন পাশ থেকে একটু দুষ্টু ভঙ্গিতে ঝুঁকে নিচু গলায় এমনভাবে বলল যাতে নিকো আর এমিরি শুনতে পায়, হ্যাঁ রে, এই কায়ান আমাদের সাদা সুন্দরীকে নিয়ে কোথায় চলে গেল, এখনো আসলো না? নিকোলাই দাঁত কিরমির করে বলে উঠল, আমি কি করে জানবো? আমায় কি বলে গেছে? কি হলো, কেউ বলছো না যে? কোথায় ও? সিস্টার, আসলে সাদাপরি লায়লার সঙ্গে আছে। ব্রো আসার সময় সাদাপরিকে নিয়ে আসবে, চিন্তা করতে হবে না। জাহানারা বেগম ও নিশাত বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এ শুনতেই নিশাত বেগম জাহানারা বেগমকে বললেন, অনেক রাত হয়েছে, এবার তুই নিজের রুমে যা, আর মেয়েগুলো কেউ যেতে দে, আর বকাবকি করিস না, আবার সকালে কথা হবে। কিন্তু রিদি তো এখনো আসলো না, ও আসুক, তারপরে না হয় আমি ঘুমাতে চলে যাব। হাউস স্টাফরা আছে তো, তুই চিন্তা কেন করছিস? যা, এখন গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে, তোর শরীর অসুস্থ হয়ে যাবে। কাল আবার মেনশনে পার্টি আছে, অনেক সকাল সকাল উঠতে হবে। তখন পাশ থেকে জারিয়া বলে উঠল, আম্মু, আমি জেগে থাকবো, তুমি যাও শুয়ে পড়ো, ও যখন আসবে তখন তোমায় গিয়ে বলে আসবো। এই শুনে জাহানারা বেগম আর কোনো কথা বাড়ালো না, ওনার মতো রুমে চলে গেলেন। নিশাত বেগমও ওনার রুমে চলে গেলেন। জিনিয়া, জারিয়া, খুশবু, মাহিয়াও সিঁড়ি বেয়ে নিজেদের রুমে চলে গেল। এদিকে নিকোলাই আইদিন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে গিয়ে বসলো ড্রয়িং রুমের সোফায়। কিছুক্ষণ পর কায়নের বাইকটা শব্দ তুলে মেনশনের সামনে এসে দাঁড়ালো। কায়নের কালো বাইক থেমে দাঁড়াতেই সামনে বসা রিদিয়া দ্রুত নেমে যেতে চাইল। তার শরীর কাঁপছে, মুখে একরাশ অস্থিরতা। মনে হচ্ছে এই মুহূর্তে সে শুধু মুক্তি চায় এই মানুষটার কাছ থেকে, এই শ্বাসরুদ্ধকর নৈশব্দ থেকে। কিন্তু হঠাৎই কায়ান তার হাত বাড়িয়ে হৃদয়ের বাঁকানো কোমর ও মেয়েধীন পেটের কাছে হাত রেখে এক টানে তাকে নিজের কাছে টেনে নিল। তার স্পর্শে হৃদয়ার শরীরটা কেঁপে উঠল, গায়ে কাটা দিয়ে উঠল, শ্বাস আটকে গেল বুকের মাঝে। কায়নার চোখ লালছে, নিঃশ্বাস ভারী, যেন ভেতরে কোনো অনিয়ন্ত্রিত যুদ্ধ চলছে। রাগ, আকর্ষণ আর নিজের উপর ঘৃণার এক মিশ্র ঝড়। তার কর্কশ গভীর কণ্ঠে বেরিয়ে এলো কথাটা, এত কিসের তাড়া? রিদিয়া মুখ ঘুরিয়ে তার চোখের দিকে তাকালো। সে চোখে আগুনের মতো রাগ, অপমানের দহন আর একটা গোপন ঝাঁকুনি। রিদিয়ার ঠোঁট কাঁপছে, কিন্তু গলার স্বর শক্ত, স্পষ্ট। রাগান্বিত চেহারা দেখিয়ে চোখ মুখ কুচকে বলে উঠল, আপনার মতো অসভ্য লোকের মুখ দেখার বা বাজে কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমারও কিছু সেলফ রেসপেক্ট আছে, আর আপনি না বলেছেন আজকের পর থেকে যেন আপনার সামনে না আসি। কায়নের মুখে হালকা এক হাসি ফুটল, কিন্তু সেটা ঠোঁটের নয়, সেটা ছিল নিজের প্রতি তাচ্ছিল্যের হাসি। চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে হৃদয়ার কানের কাছে
নাক নিয়ে গেল। গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল তার গাল। নাকটা কাঁপল হৃদয়ার ত্বক ছুঁয়ে। তার গলায় গভীর কম্পন। আজ এখনো কমপ্লিট হয়নি, এখনো 12টা বাজেনি, কিন্তু তুই আমার 12টা বাজিয়ে দিয়েছিস। কায়নের স্পর্শে হৃদয় আবারও কাঁপতে শুরু করলো। কায়নের নিঃশ্বাসে মিশে থাকা তাপ তার কান জ্বালিয়ে দিচ্ছে। তার মনে হচ্ছে, তার মনের অজানা অস্থিরতা এই মানুষটা তাকে ঘৃণা করে, তবুও কেন তার স্পর্শে শরীর অবাধ্য হয়ে কেঁপে উঠছে। আর বুঝতে পারছে না এই লোকটার কি 12টাই বাসে বাজালো। যদি বাজাতে পারতো তাহলে তো নিজেই খুশি হতো। হৃদয় নিজের বুকের মধ্যে চাপা রাগ নিয়ে কাপা কণ্ঠে বলল, ছাড়েন আমায়, এরকমভাবে আমায় ছোবে না, অসভ্য জঘন্য লোক। আপনার লজ্জা নেই, কিন্তু আমার আছে। আপনি নিজের মেনশনের সামনে আমাকে এভাবে কেন ধরে আছেন? আর আমি আপনার কি 12টা বাজিয়েছি? কায়ন হৃদয়ার কানের থেকে নাক সরিয়ে মাথা সোজা করে নিল। তার নিজের উপর রাগ হচ্ছে। এই মেয়ে তো চলে যাচ্ছিল, তবে হঠাৎ করে সে আটকালো কেন? যেন সে বুঝে উঠতে পারছে না, কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমার মেনশনে দাঁড়িয়ে কাউকে আমি কিছু বলার রাইটস দেই না। আমার তোর মতো জঘন্য মেয়েকে ছোঁয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। এই 2 ঘন্টা 45 মিনিট ধরে আমি এক যুদ্ধ চালিয়ে যাচ্ছি। কায়নের কথা শেষ হতেই হৃদয়া রাগে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। তার শ্বাস ভারী হয়ে উঠেছে, মুখের চোয়াল শক্ত, আর হাত দুটো দিয়ে নিজেকে মুক্ত করতে চাইছে। কিন্তু কায়নের চোখে এক অদ্ভুত উন্মাদ ঝড়। কায়ন হৃদয়ার এরকম ছটফট করতে দেখে আরো পাগল হয়ে উঠছে। সঙ্গে সঙ্গে তার হাতের বাঁধন হৃদয়ের পেটের কাছে আরো দৃঢ় হয়ে উঠল। নিজের আরো কাছে নিয়ে এসে নিজের সঙ্গে একদম মিশিয়ে নিল। আর এক হাত দিয়ে পেছন দিয়ে হৃদয়ার গলা তার নিজের বুকের সঙ্গে। হৃদয়ার মাথা ঠেকিয়ে তার চোখে চোখ রেখে কাপা কণ্ঠে বলে উঠল, কি 12টা বাজিয়েছিস বুঝতে পারছিস? কিছু অনুভব করছিস? কায়ন কথাটা বলতেই হৃদয়া কিছু অনুভব করে চমকে উঠল। এক মুহূর্তে হৃদয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ বড় বড় হয়ে উঠল, বুকের ভেতর ধকধক করছে। কায়নের নিঃশ্বাস তার কানের কাছে, তার গলা ছুঁয়ে যাচ্ছে, তার শরীর কাঁপছে, কায়ন নিজেও কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখে আগুন। ভারী কণ্ঠ নিয়ে বলে উঠল, আমার এই 33 বছরে প্রথম আমি কোনো মেয়ের জন্য এরকম ফিল করছি, তা তোর মতো ন্যাস্টি চিক্সের জন্য। এখন আমি কি করব? হৃদয়ার চোখ এখনো বড় বড় হয়ে আছে। সে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল, ছাড়েন আমায়, আপনি এতটা অসভ্য। ছি। কায়ন আবার দাঁতে দাঁত পিষে চোখের রাগের আগুন জ্বালিয়ে নিচু গলায় বলে উঠল, এই অসভ্যতাকে যদি না দেখতে হয় তাহলে পারফিউম এখনই গিয়ে ডাস্টবিনে ফেলবে আর আমাকে শান্তিতে থাকতে দেবে। এই বলেই আবারও গর্জে উঠল, বিকজ রাইট নাও আই এম সো হার্ট ফর ইউ অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই। হঠাৎই কায়া নিজের গ্রিপ আলগা করে নিল। চোখ নামিয়ে কণ্ঠ নিস্তেজ করে বলল, গো নাও, আমার সামনে আসবি না। আর যদি এসেও পড়িস তাহলে এমনভাবে থাকবি যে আমাদের জন্য অচেনা। আর আজ আমাদের মাঝে কোনো কিছুই ঘটেনি। আর আগেই বলেছে, কখনো যদি টের পাই তোর কোনো মতলব ছিল তাহলে তুই জাহান্নাম দেখবি। হৃদয়ের এক সেকেন্ডও দেরি করল না, তাড়াতাড়ি বাইক থেকে নেমে পড়ল মুখ ঝামটি দিয়ে। আমারও কোনো ইচ্ছে নেই আপনার মতো একটা বাজে লোকের সামনে আসার। এই বলে সে বাইক থেকে নেমে দৌড়ে মেনশনের ভেতর ঢুকে গেল। তার চুলগুলো বাতাসে উঠছে, নিঃশ্বাস ভারী, চোখে অঝর অশ্রু। আর পেছনে দাঁড়ানো কায়ান নিজের চুলে হাত বুলিয়ে মাথা নিচু করে বাইকের উপর বসে রইল। তার নিজের উপর বিরক্তি নিয়েই বলে উঠল, ওহ শিট, আই জাস্ট ফাক মাই মাইন্ড। এদিকে এমির, আইদিন আর নিকোলাই বসে আছে। হঠাৎ দেখলো তাদের সামনে দিয়ে হৃদয় এদিক ওদিক না তাকিয়ে ঝড়ের গতিতে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছে। এমির আর আইদিন দুজনের মুখই হা হয়ে গেল হৃদয়াকে দেখে। ও গড, সাদাপুরীকে আজ কোন রিচ বাস্টার তুলে নিয়ে যায়নি, এটাই আমাদের জন্য এখন গুড লাক। কি বলো নিজে বড়? আইদিন ব্রো, আগে জানলে আমি 1 ডজন বডিগার্ড পাঠাতাম। নিকো এমির আর আইদিনের মাথায় থাপ্পড় মেরে বলে উঠল, আমি থাকতে আমার শালিকে কোন বাসটা উঠবে ইডিয়েটস। আর তোদের দুটোর কিন্তু সত্যি সত্যি চোখ গালিয়ে দেব। এবার চোখ সরা। এমির আর আইদিন এখনও হৃদয়া যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওদিকে তাকিয়েই আইদিন বলে উঠল, আরে ধুর, দেখতে দে না, তোর বউ মানে ভাবে কে তো দেখছি না, কিন্তু আমাদের সাদা সুন্দরী এইভাবে কেন দৌড়ালো? মনে হলো যেন পেছনে কোনো সাপ তারা করেছে। আইদিনের কথা শুনে এমির বলে উঠল, তুমি এখন তোমার বাড়ি যাও, তোমার তো ভাবতে হবে না, সাপ দৌড়াচ্ছে না, রাক্ষস। এমিরের কথা শেষ হতেই নিকোলাই একটু গম্ভীর স্বরে বলে উঠল, ও আমার হাতে আর এক চোখ কান্না না করা পর্যন্ত যাবে না।
আইদিনের চোখ এখনো সিঁড়ির দিকে। ছোট বাচ্চাদের মতো বলে উঠল, ধুর, আমি আজ কোথাও যাব না, ভালো লাগছে না। আহারে, আমি তো শুধু ভাবছি সাদা সুন্দরীর জন্য যদি সেই সাপ আমি হতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি মানুষ, কিন্তু সাদা সুন্দরী তো এখানেই, তাহলে কান কোথায়? এর মধ্যেই আইদিনের পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। যদি বলিস তো সাপের ডেরে তোকে রেখে আসি। সবাই পেছনে তাকাতেই দেখলো কায়নের চুল উস্কো খুস্কো, নীলাভ চোখচোরা কেমন নেশালো হয়ে আছে, মুখের চল শক্ত হয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো উন্মাদ পাগল যুদ্ধক্ষেত্র থেকে উপস্থিত হয়েছে। আইদিন একটু ফিক করে হেসে মাথা চুলকাতে চুলকাতে বলল, না মানে, উনি আর কি বলছিলাম, সাদা সুন্দরী কে আজকে একটু বেশি ভালো লাগছে তাই বলে ফেলেছি। এর মধ্যেই পাশে বসা নিকোলাই ভ্রু উঁচিয়ে কায়নের দিকে তাকিয়ে বলে উঠল, কাই, আর ইউ ড্রাঙ্ক টু মাচ? তোকে দেখে এরকম পাগল পাগল লাগছে কেন? কায়েন নিকোলাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, টু মাচ ড্রাঙ্ক। আগে কখনো এরকম ড্রাঙ্ক হয়নি। এই কথা শুনতেই কায়নের পরে এমন এক দৃষ্টি ছুড়ে দিল আইদিনের দিকে, মনে হলো যেন গিলে খাবে। তারপর দাঁত কিরমির করে বলে উঠল, রাস্কেল, মেয়ে দেখলে সুন্দরী বলতে ইচ্ছে করে? ওকে সুন্দরী বলে সুন্দর জিনিসকে ইনসাল্ট করা হবে। নেক্সট টাইম ওই মেয়েকে এসে বলতে দেখলে আমি তোর চেহারায় বদলে দেবো। আর কারো জবাবের অপেক্ষা না করে কায়নার এক মুহূর্ত দাঁড়ালো না, বরং সেও মনে হলো ঝড়ের গতিতে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। পেছন পেছন কায়নের পার্সোনাল স্টাফও যেতে লাগলো। কিন্তু কায়ন যেতে যেতেই গম্ভীর স্বরে বলে উঠল, ডোন্ট ডিস্টার্ব অ্যালেক্স। এই বলতেই অ্যালেক্সা ওখানেই দাঁড়িয়ে পড়ল। আর কায়ান করিডোর বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। তার যাওয়ার দিকে এমির, আইদিন, এমনকি নিকোলাইও হাঁ করে তাকিয়ে আছে। এমির হাঁ হয়ে তাকিয়ে বলে উঠল, আমি বুঝি না, আমার ব্রো সাদা পরীকে এত ডিসলাইক করে কেন? আইদিন এমিরের কথায় কোনো জবাব না দিয়েই নিজেই বলে উঠল, আমি কেমন বললাম যে মিস্টার ডেঞ্জার এত তেজ দেখালো? কিন্তু নিকোলাই কিছু বলছে না। তার ভ্রু কুঁচকে আছে, কারণ সে ভালোভাবেই বুঝতে পারছে কায়ানের মাথায় কোনো এক যুদ্ধ চলছে। এদিকে কায়ান নিজের রুমে ঢুকতেই শার্ট প্যান্ট পরা অবস্থায় সোজা চলে গেল সেই অভিজাত ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা বন্ধ হতে দেখা গেল কালো অনেক্স পাথরে ঘেরা ওয়াশরুমটা নীরব রাজ্যের মতো ঝকঝক করছিল। দেয়াল জুড়ে হালকা আলো পড়ে প্রতিফলিত হচ্ছিল সোনালি ট্যাপের ঝিলিক, যেন ক্ষমতার ছোঁয়া। মেঝেতে ছড়ানো ঠান্ডা ধোঁয়া, আর আয়নায় প্রতিফলিত এক নিখুঁত পুরুষের ছায়া। সবকিছুতেই ছিল দামি গন্ধ, ঠান্ডা সৌন্দর্য আর নিঃশব্দ আধিপত্য, ঠিক কায়ানের মতো। ট্যাপ ছেড়ে দুহাত মার্বেলের দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল শাওয়ারের নিচে। ঠান্ডা পানি শরীরে পড়তেই কায়ানের শরীর কেঁপে উঠল। চোখে জমে থাকা অজানা উত্তেজনার নেশা আর ভেতরের আগুন তাকে ঘিরে ফেলল, কিন্তু সে নিজেকে ছেড়ে দিতে পারছিল না। শাওয়ারের নিচে দাঁড়িয়ে পানি গড়িয়ে পড়ছিল শার্টের উপর থেকে কাঁধ বেয়ে। মনে হচ্ছিল হয়তো বুক বেয়ে যেন ভেতরের চাপ ধুয়ে যাবে ধীরে ধীরে, কিন্তু না, তা বরং আরো বেড়ে গেল। নিজের সঙ্গে যেন যুদ্ধ করছে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে চিৎকার করে বলে উঠল, আই হেট ইউ নেস্টেজিক্স, হাউ ডেয়ার ইউ! কেন করলি তুই আমার সঙ্গে এরকম? ও গড, আইল কিল হার। হঠাৎই সে ডান হাত মুঠো করে দেয়ালে শক্ত করে আঘাত করল, আর বাঁ হাত দিয়ে প্যান্টের বেল্ট খুলতে লাগলো। চোখ মুখ কুচকে গেল, আর তার চোখে দ্রুততা, মুখে অদ্ভুত এক যন্ত্রণা ফুটে উঠল। ওয়াশরুমে পানির সঙ্গে কায়নের ভারী নিঃশ্বাসের বেগ তীব্র হতে লাগলো, আর হাসকি কণ্ঠে বলে উঠল, ও ফাক! প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ফোঁটা পানি যেন তার ভেতরের আগুনকে আরো জ্বালাচ্ছিল, আর সে নিজেকে সামলাচ্ছিল এক কঠিন কল্পনাযোগ্য দৃঢ়তায়। অন্যদিকে রিদিয়া ওয়াশরুমের শাওয়ারের নিচে বসে আছে। উষ্ণ পানি তার কাপা শরীরকে ঢেকে দিচ্ছে, কিন্তু মনে মনে সে জানে এই স্পর্শের ক্ষত এখনো তার অন্তরে খোঁচা মেরে যাচ্ছে। শরীর থেকে হাত দিয়ে ডলে ডলে তুলছে সব অপমান, প্রতিটি নিঃশ্বাসে রাগ আর লজ্জা মিশে আছে, যেন সে নিজের উপর ক্ষিপ্ত। তার হৃদয় বেধড়ক কাঁপছে। নিজেকে কেন এমনভাবে অসহায় হতে দেখল? কেন নিজেকে সামলাতে পারল না? কেন নিজের নীল ভাইয়ের কথা মনে রেখেও দুর্বল হয়ে পড়ল? তার মস্তিষ্কে প্রতিটি মুহূর্তে ঘুরছে বারবার, আর ভেতরে আবেগের ঝড় তাকে গলিয়ে দিচ্ছে। চোখের কোণে পানি জমে গলা শুকিয়ে বুক ভারী হয়ে উঠছে। হৃদয় নিজেকে ধমকাচ্ছে, নিজের হৃদয়কে জোর দিচ্ছে। তোর মাথা কোথায় গেছিল যখন ওই বদমাইশ লোকটা তোকে স্পর্শ করছিল? কেন কিছু বললি না? কেন নিজেকে ঠিক করে রাখলি না? জানিস না তোর নীল ভাই আছে, তাহলে কেন এই লোকটার স্পর্শে
দুর্বল হয়ে পড়েছিলি? তুই কি দুর্বল বল? কেন অপমানিত করলি নিজেকে? চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে জানে আর কখনো সে নিজের অপমান হতে দেবে না, আর কখনো কোনো অপমানের কাছে নিজেকে অসহায় দেখাবে না। তার চোখে আগুন জ্বলে উঠল, গলা শক্ত, মন দৃঢ়। নিজের ভেতরে সব দুর্বলতা, আতঙ্ক আর লজ্জা একে একে ছেড়ে দিয়েছে। সে ঠিক করে নিয়েছে যে সে নিজেকে আর কখনো কারো কাছে নত হতে দেবে না। হৃদয় নিজের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করে বলল, ওই শয়তান লোককে তুই শুধু শয়তানের নজরই দেখবি আজকের পর থেকে। রাত প্রায় 1টার কাছাকাছি। ঘন কালো নির্জন এলাকায় এক কটেজ হাউস থেকে ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে এলো লায়লা। কটেজের বাইরে দাঁড়ানো রয়েছে তার 2টো পার্সোনাল বডিগার্ড। লায়লা নিজের হাতের পাশটা একজন বডিগার্ডের হাতে দিয়ে দিল। নিজের গাড়ির কাছে যেতে যেতে লায়লার পেছনে থাকা এক বডিগার্ড বলে উঠল, ম্যাম, আপনার মনে হয় না এটা ভীষণ রিস্ক? স্যার যদি কখনো জেনে যায় আমাদের মার্ডার করে ফেলবে। লায়লা বাঁকা হাসি দিয়ে বলে উঠল, তোমাদের স্যার তোমাদের আমাকে পাহারা দেওয়ার জন্য রেখেছে, সেই কাজটাই করো আর নিজেদের মুখটা বন্ধ রাখো, নইলে আমি তোমাদের মার্ডার করাবো। আমি যা করছি তা আমার চাহিদার জন্য, কিন্তু আমি কোনো সমস্যা অ্যালাউ করব না আমার আর তোমাদের স্যারের মাঝে। মাসে মাসে ব্যাংকে তো মোটা অ্যামাউন্ট ঢুকে যাচ্ছে, সমস্যা কোথায়? তোমরা না বললে তোমাদের স্যার জানবেও না। তোমাদের ওপর তার খুব বিশ্বাস, তাই বিশ্বাস ভেঙো না, সত্যিটা বলে। তার পা দুটো থামিয়ে তাদের দিকে ঘুরে কঠিন সুরে বলে উঠল, আর আমাদের মাঝে যে তার আঙ্গুল নাড়াবে আমি তার হাতটাই রাখবো না, আর তোমাদের মুখ তো আমি বন্ধ করেই রেখেছি। এই বলে হাসতে হাসতে লায়লা নিজের গাড়িতে গিয়ে বসে পড়ল। সেই হাসিতে ছিল প্রতারণা, কিন্তু তার পাশেই ছিল কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সকাল সকাল ইস্তাম্বুলের আকাশে আলোর প্রথম রশ্মি ছড়াচ্ছিল। আর্সলান মেনশনের ড্রয়িং রুম নরম আলোয় ঝলমল করছে। সেখানে বসে আছে প্রাণচঞ্চল মেয়ের দল, খুশবু, জিনিয়া, জারিয়া, মাহিয়া আর রিদিয়া। ফ্রন্টিয়ারে জাহানারা বেগম, নিশাত বেগম আর বুরক সাহেব চায়ের কাফাতে শান্তভাবে বসে আছে। রিদিয়া গত রাতে সবকিছু ভোলার চেষ্টা করে এক নতুন সকালে নিজেকে নতুন করে সামলাতে চেষ্টা করছে। হৃদয়ার মনটা আজ আলাদা মিশ্র অনুভূতিতে ভরে আছে। এক পাশে খুশি, কারণ আজ নীল ভাইয়ের জন্মদিন, আর অন্য পাশে আক্ষেপ, কারণ সে এই মুহূর্তে বাংলাদেশে নেই। তবে সকালেই ভিডিও কলে সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এবং মনটা তাতে কিছুটা হালকা হয়েছে। এর মধ্যেই হঠাৎ জারিয়া জিজ্ঞাসা করে উঠল হৃদয়াকে, কাল যে রাতেই তোর দরজা এতবার নক দিলাম, খুলি না কেন? হৃদয়ার চোখ বড় বড় হয়ে গেল। তারপর পরিস্থিতি সামলাতে একটু হাসি নিয়ে বলে উঠল, আপু, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো বুঝতে পারিনি। পাশ থেকে খুশবু ব্রুচিয়ে বলে উঠল, হ্যাঁ রে, কালকে তুই কোথায় ছিলিস? ব্রো বললো তুই নাকি লাইলার সঙ্গে ছিলিস। হৃদয়া এখন পড়েছে মহাজালায়। সে যদি জানতো সকালে এত প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাহলে এই সময় কিছুতেই সে নিচে আসতো না, বরং নিজের রুমে থাকতো। এখন পড়ে গেছে প্রশ্নের মুখোমুখি, উত্তর তো দিতেই হবে। সে যে কোথায় জমের দুয়ারে ছিল তা সে নিজেই জানে। সত্যি কথা বলতে তো পারবে না, তাই মিথ্যে সাহায্য নিয়ে বলে উঠল, হ্যাঁ জান্টুস, আমি ওনার সঙ্গেই ছিলাম। জিনিয়া ফোনে চোখ রাখতে রাখতে হেসে বলে, বাপ্পা রিদি, তুই তো আজ নীল ভাইকে নিয়ে শায়রি লিখে দিয়েছিস ইনস্টাগ্রাম পোস্টে। এটা বার্থডে উইশ না কবিতা সেটাই বুঝতে পারছি না। জিনিয়ার কথায় হৃদি একটা মুখ ভেঙচি দিল, কিন্তু মাহিয়া একটু লাফ দিয়ে কৌতূহলী হয়ে প্রশ্ন করে উঠল, হ্যাঁ রে রীতি, এই ফটোটা তুই আর ভাইয়া কবে তুললি? কথাটা শোনা মাত্র হৃদয়া ভ্রু উঁচু করে মাথায় হাত দিয়ে মনে করতে লাগলো, আরে তোমার মনে নেই, এইটা এই বছর ঈদের পিক, জোর করেই তো একটা সেলফি নিয়েছিলাম। কথাটা শোনা মাত্র হৃদয়া ভ্রু উঁচু করে মাথায় হাত দিয়ে মনে করতে করতে বলল। খুশবু তখন নিজের ফোনে ইনস্টাগ্রাম পোস্টে ফটোটার দিকে এমনভাবে তাকিয়ে রইল, ফোনে তাকিয়ে যেন হারিয়ে গেছে ফটোটায়। হঠাৎ কি যেন সে ভাবতে লাগলো, তারপর নিজের মাথা ঝাঁকিয়ে একটু হেসেই বলে উঠল, তোদের কিন্তু খুব ভালো লাগছে রীতি। হৃদয়া হাসি মুখে জবাব দিল, থ্যাংক ইউ জান্টুস। এদের কথাবার্তার মাঝেই এমিরও নিচে চলে আসলো। সবার দিকে তাকিয়ে দেখলো সবাই ফোনের মধ্যে মত্ত হয়ে আছে। তারপর একটু দুষ্ট হাসি দিয়ে উচ্চস্বরে বলে উঠল, গুড মর্নিং পরীর দল। ফোন থেকে মুখ সরিয়ে হৃদয়া, খুশবু, মাহিয়া, জারিয়া আর এমিরের দিকে তাকিয়ে তাকেও গুড মর্নিং জানালো। কিন্তু জিনিয়া দাঁত খিচিয়ে অন্যদিকে ফিরে বিড়বিড় করে বলল,
শালা সকাল সকাল কুমিরের মুখ দেখে ফেললাম, আজকের দিনটাই খারাপ যাবে। এরপরই আবার এমি তাদের দিকে এগিয়ে এসে বলে উঠল, বাবা, তোমরা তো ফোনে মনোযোগ দিয়ে কি দেখছো, যেন ফোনের মধ্যে ঢুকে যাবে। আসলে ব্রো, আজকে রিদিয়ার উড বি হাজব্যান্ডের বার্থডে, তাই ওর পোস্ট দেখছিলাম। দেখ না কত সুন্দর লাইন লিখেছে। এরপর এমি হৃদয়ার দিকে তাকিয়ে আগ্রহ আর সামান্য কৌতূহল মিশিয়ে বলল, সাদাপুরি, ইনস্টা আইডিটা তো বলো, আমিও একটু দেখি। এমির কথা শেষ হতেই হৃদিয়া নিজের ইনস্টা আইডিটা এমিরকে দিয়ে দিল। এমির নিজের ফোন দেখতে দেখতে সামনে গিয়ে বসল। হৃদয়ার পোস্ট দেখে চোখ বড় বড় করেই বলে উঠল, ওয়াও সাদাপুরি, তোমার হবু হাজবেন্ড তো খুব হ্যান্ডসাম। তোমার হাজবেন্ড তো ব্লু পরির ভাইয়া, তাই না? হৃদয়ার কথাটায় যেন একটু গর্ববোধ করলো। তারপর মিষ্টি হাসি দিয়ে জবাব দিল, জি ছোট আঙ্কেল, অ্যান্ড থ্যাংক ইউ। কথাটা শুনতেই এমির নাক সিটকিয়ে একটু ভ্রু কুচকে বলে উঠল, এই মেয়ে, আবার আঙ্কেল বলবে না, আমার এখনো বিয়ে হয়নি, আর আমি এত হ্যান্ডসাম আঙ্কেল বললে বয়স্ক বয়স্ক মনে হয় নিজেকে। এমিরের কথা শুনে হাসির রোল পড়ে গেল, কিন্তু জিনিয়া আবার মুখ বাঁকিয়ে মনে মনে বলে উঠল, 30 পার করে গেছে, আবার নিজেকে ইয়ং মনে করে, যত সব। হ্যান্ডসাম না তো শাড়ির মতো দেখতে। এমিরের চোখ চলে গেল জিনিয়ার উপর। জিনিয়ার মুখ দেখে বুঝতে পারলো যে সে ঠিক তাকে কিছু বলছে, তাই একভ্রু উঁচিয়ে জিনিয়ার দিকে তাকিয়ে আবার নিজের ফোনের দিকে মন দিল। হৃদয় তখন নীলের সঙ্গে পোস্টের কমেন্ট বক্সেই একে অপরকে রিপ্লাই দিচ্ছিল। এমিরের কথা কানে যেতেই হৃদয় বলে উঠল, ওকে হ্যান্ডসাম। হৃদয়ের এই ডাক শুনে এমিরের চোখে খুশির ঝিলিক জ্বলে উঠল। এমির একটু গদগদ হয়েই খুশি হয়ে বলল, নাও আই লাইক ইট। কিন্তু তুমি আর তোমার হবু হাজবেন্ড তো কমেন্ট বক্সে প্রেম করতে শুরু করে দিয়েছো। এই কথা শুনে হৃদয়া একটু লজ্জায় পড়ে গেল। গালে হালকা লালিমা ফুটে উঠল। মনে হলো শরীরের প্রতিটি কোণা একসাথে লাজুক হয়ে গেছে। কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই তার চোখ কেমন বড় বড় হয়ে গেল, মুখ কুঁচকে গেল, সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে নিল। কারণ সিঁড়ি বেয়ে নামছিল কায়ান। নাইট রুমের মধ্যে লম্বা কায়ান, দুহাত পকেটে রাখা, চোখে ঘুমের অভাবের ছাপ, উস্কো খুস্কো চুল। কিন্তু আশ্চর্য, একবারও হৃদয়ার দিকে তাকালো না। মনে হলো যেন সে ইচ্ছে করেই তাকে উপেক্ষা করছে। এমির কায়ানের দিকে তাকিয়ে হেসে বলল, এ কি বিগ ব্রো, চেহারার কি অবস্থা? রাতে ঘুম হয়নি নাকি? রাতে কি নাইট গার্ডে ডিউটি দিচ্ছিলে? কায়ান এমিরের পাশে বসতে বসতে চোখে সামান্য বিরক্তি আর গোপন উষ্ণতা মেশানো কণ্ঠে বলে উঠল, যখনও জিনিসের নজর লেগেছে আমার ওপর, ঘুমাবো কি করে? হৃদয় ঠিকই বুঝতে পারল যে কথাটা তাকেই বলা হয়েছে, তাই সে আর ওখানে এক মুহূর্ত বসে থাকলো না, বরং বিরক্তি নিয়ে ওখান থেকে উঠে বাইরে চলে গেল। এমির একটু দুষ্ট হাসিয়ে এসে বলে উঠল, তোমায় আবার কে নজর দেবে? সে যাক, বাদ দাও। এমি নিজের ফোনটা কায়ানের সামনে রেখে হৃদয়ের পোস্ট দেখিয়ে উত্তেজনা নিয়ে বলল, শি হাউ লাভি ডাভি কাপল ওরা, আই লাইক দিস। এদিকে ফটোটা দেখতেই কায়ানের চোখ আটকে গেল সেখানে। বুকের ভেতর কেমন অচেনা কম্পন অনুভব করলো, গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ কুচকে গেল অজান্তেই। কিন্তু তবুও সবকিছু উপেক্ষা করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের ফোন দেখতে দেখতে গলা খাঁকড়ে দিয়ে বলে উঠল, হু কেয়ার্স। এর মধ্যেই অ্যালেক্স এসে কায়ানের কফি দিয়ে গেল। কায়ান এক হাতে কফি নিয়ে অন্য হাতে ফোন ধরে কাকে একটা মেসেজ পাঠিয়ে নিজের ফোনটা নাইট রুমের পকেটে রেখে দিল। কিছুক্ষণ পর হঠাৎ হৃদয়া বাইরে এসে তার আপুদের উদ্দেশ্যে নিজের ফোন দেখিয়ে বলে উঠল, আপু দেখো না, আমার ইনস্টাগ্রাম এইরকম সাদা হয়ে গেল, ওপেন হচ্ছে না। এর মধ্যে এমির নিজের ফোনের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে উঠল, স্ট্রেঞ্জ, আমারটাও এরকম দেখাচ্ছে। তারপর মাহিয়া, খুশবু, জিনিয়া, জারিয়া সবাই ফোন চেক করে দেখলেও তাদের ইনস্টাগ্রামেরও একই অবস্থা। সবাই অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু কায়না সবাই পাত্তা না দিয়ে নিজের কফি শেষ করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যেতে যেতে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, নাও আই লাইক দিস।